আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আমরা ধারা 1 হতে 105 পর্যন্ত প্রথমে রিভাইজ করব, তারপরে নতুন ধারা আলোচনা করব ইনশাআল্লাহ। ফৌজদারি কার্যবিধি আইন। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি 1898 সালের 1 জুলাই হতে কার্যকর। ফৌজদারি কার্যবিধি পদ্ধতিগত আইন। মোট অধ্যায় আছে 46টি, কার্যকরী 45টি, বাতিল 1টি। মোট তফসিল 5টি, কার্যকরী 4টি, 1টি বাতিল। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 1 ধারায় বলা আছে 1-1 এই আইন ফৌজদারি কার্যবিধি আইন নামে অভিহিত হবে। 1-2 ধারায় বলা আছে ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 1 জুলাই হতে সমগ্র বাংলাদেশে বা সারা বাংলাদেশে কার্যকর হবে। ধারা 4-1 ক অ্যাডভোকেট। ধারা 4-1 ক অ্যাডভোকেট। ধারা 4-1 ক অ্যাটর্নি জেনারেল। ধারা 4-1 খ জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। ধারা 4-1 গ অভিযোগ বা চার্জ। ধারা 4-1 চ আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা অথবা আমলযোগ্য কেস। ধারা 4-1 বর্গীয় জ নালিশ। ধারা 4-1 ট ইনকোয়ারি বা অনুসন্ধান। আদালত কর্তৃক বিচার কার্যক্রম শুরু করার পূর্বে ম্যাজিস্ট্রেট অপরাধের বিষয়টি জানার জন্য এবং বোঝার জন্য প্রাথমিক যে কার্যক্রম পরিচালনা করেন তাকে ইনকোয়ারি বা অনুসন্ধান বলে। তাহলে ইনকোয়ারি বা অনুসন্ধান কে করেন? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করেন কখন? কোনো অপরাধের বিচার শুরু হওয়ার পূর্বেই, বিচার কার্যক্রম শুরু করার পূর্বে ম্যাজিস্ট্রেট অপরাধের বিষয়টি জানার জন্য এবং প্রাথমিকভাবে বোঝার জন্য এই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। 4-1 ট ধারা 4-1 ঠ তদন্ত। কোনো অপরাধের সংবাদ পাওয়ার পর পুলিশ অফিসার অপরাধের ঘটনাস্থল গিয়ে তথ্য সংগ্রহ করেন, আলামত জব্দ করেন, সাক্ষীর সাক্ষ্য সংগ্রহ করেন ও সন্দেহযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এই কার্যক্রমকেই তদন্ত বলে। ধারা 4-1 ঠ ধারা 4-1 ঢ আমলের অযোগ্য অপরাধ। ধারা 4-1 মূর্ধন্য অপরাধ। ধারা 4-1 ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধারা 4-1 ধ থানা। থানা বলতে কি বোঝায়? থানা বলতে বোঝায় সরকার কর্তৃক সাধারণভাবে বা বিশেষভাবে থানা বলে ঘোষিত কোনো ঘাঁটি স্থান বা নির্ধারিত কোনো স্থানীয় এলাকাও থানা বোঝায়। ধারা 4-1 দন্তন্য পাবলিক প্রসিকিউটর। ধারা 5 দণ্ডবিধির অপরাধের বিচার। ধারা 5-1 দণ্ডবিধিতে বর্ণিত সকল অপরাধের অনুসন্ধান, তদন্ত ও বিচার কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হবে। ধারা 5-2 বলা আছে অন্যান্য আইনে যদি অনুসন্ধান, তদন্ত, বিচার কার্যক্রম থাকে তাহলে সেই আইন প্রযোজ্য হবে। ধারা 6 ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। ধারা 9 দাঁড়া আদালত। ধারা 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধারা 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধারা 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট। স্পেশাল ম্যাজিস্ট্রেট বলতে বোঝায় সরকার বিশেষ সময়ে মহানগর এলাকার বাহিরে অর্থাৎ মহানগর যে এলাকাগুলো আছে ডিএমপি, আরএমপি, এসএমপি, কেএমপি, জেএমপি, ঠিক আছে, এইগুলার বাহিরে যে এলাকাগুলো আছে মফস্বল এলাকা, জেলা পর্যায়ের এলাকাগুলো, এই এলাকায় কোনো বিশেষ মামলার বিষয়ে যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট বলে। পুলিশের অফিসারকে যদি স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় তাহলে এএসপি টু আপওয়ার্ড ঊর্ধ্বতন অফিসারকে স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায়। স্পেশাল ম্যাজিস্ট্রেট যখন পুলিশ অফিসারকে নিয়োগ করা হয় তখন তিনি অপরাধ প্রতিরোধ, অপরাধীদের অনুসন্ধান, অপরাধীদের গ্রেপ্তার, আটক ও বর্তমানে অন্য আইনে নির্দেশিত দায়িত্ব পালন করবেন। ধারা 22 মফস্বলের জন্য জাস্টিস অব দি পিস। ধারা 25 পদাধিকার বলে জাস্টিস অব দি পিস। ধারা 28 দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার কোন কোন আদালতে হবে? দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার 3 জায়গায় হবে। ক হাইকোর্ট বিভাগ, খ দায়রা আদালত, গ যে কোনো আদালত সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত।
সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো আদালত। ধারা 29-এর খ, কিশোর অপরাধের বিচার। কোনো কিশোর অপরাধী যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত অন্য কোনো অপরাধ করে, তাহলে আদালতে হাজিরার তারিখ তার বয়স যদি 15 বছরের নিচে হয়, তাহলে সেই অপরাধীর বিচার করবেন মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। যদি মহানগর এলাকায় কিশোর অপরাধ করে, তাহলে তার বিচার করবে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট। যদি জেলা পর্যায়ে হয়, তাহলে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধের বিচার করতে পারবেন। ধারা 31, হাইকোর্ট বিভাগ ও দায়রা বিভাগ যে দণ্ড দিতে পারেন। হাইকোর্ট বিভাগ 31-এর 1, হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারেন। 31-এর 2, দায়রা বিভাগ বা দায়রা আদালত বা দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদন নিতে হবে। ধারা 31-এর 3, যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড বা 10 বছরের অধিক নয় এমন যে কোনো দণ্ড দিতে পারেন। অর্থাৎ যুগ্ম দায়রা জজ 10 বছরের নিচে যে কোনো দণ্ড, 7, 8, 9 বছর এরূপ দণ্ড যুগ্ম দায়রা জজ প্রদান করতে পারেন। ধারা 35, একই মামলায় বিভিন্ন অপরাধে দণ্ডিত হলে তার শাস্তি। ধারা 35-এর ক, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। ধারা 35-এর 1, কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো মেয়াদের বিনাশ্রম বা সশ্রম কারাদণ্ড প্রদান করলে আসামি যদি পূর্বেই জেল হাজতে থাকে, তাহলে প্রদানকৃত দণ্ড হতে হাজতবাসকাল বাদ দিতে হবে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে, কোনো আসামিকে যদি রায় প্রদানের সময় মৃত্যুদণ্ড ব্যতীত মনে করেন 10 বছর, 15 বছর বা 20 বছরের কারাদণ্ড প্রদান করা হইলো, কিন্তু সেই আসামি যদি পূর্বেই জেল হাজতে আটক থাকে এবং সে জেল হাজতে যদি 2, 4, 5 বছর থাকে, তাহলে 15 বছরের এই রায় হতে 5 বছর বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে সে পুনরায় 10 বছর কারাদণ্ড ভোগ করবেন। ধারা 35-এর 1 আর ধারা 35-এর 2 বলা হয়েছে, আসামিকে যে দণ্ড প্রদান করা হয় তার হাজতবাসকাল, অর্থাৎ আসামিকে দণ্ড প্রদান করা হয়েছে 10 বছর, কিন্তু আসামি হাজতে ছিল 15 বছর, তাহলে সেই আসামিকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে যদি অন্য কোনো অপরাধে তাকে আটক রাখার প্রয়োজন না হয়। এবং এই 10 বছর দণ্ডের সাথে যদি অর্থদণ্ড করা হয়, তাহলে অর্থদণ্ড তৎক্ষণাৎ মওকুফ করে দিতে হবে। ধারা 35-এর 2, ধারা 42, ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসার যুক্তিসঙ্গত সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 43, অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করতে বাধ্য। যদি পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি পরোয়ানা ওয়ারেন্ট তামিল করার ক্ষেত্রে জনগণের সাহায্য দাবি করে, তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 44, ধারা 44-এর 1, জনসাধারণ কিছু অপরাধ সম্পর্কে খবর দেবেন। ধারা 45, গ্রাম প্রধান, হিসাব নবিশ, জমির মালিক ও অন্যান্য ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দেবেন। অর্থাৎ প্রত্যেক গ্রাম প্রধান, গ্রামের হিসাব নবিশ, গ্রামের চৌকিদার, গ্রাম পুলিশ, গ্রামের দফাদার, জমির মালিক, জমিদার যদি ঠক, ডাকাত, পলাতক আসামি, হেফাজতে হতে পলাতক আসামি, ঘোষিত আসামি, জামিনের অযোগ্য আসামি, আকস্মিক বা দুর্ঘটনায় মৃত্যু, নিখোঁজ সংবাদ জানতে পারলে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে জানাতে হবে। এখানে নোট, গ্রাম বলতে গ্রামের জমিও বোঝায়, অর্থাৎ গ্রাম বলতে গ্রামের জমিও বোঝায়। ধারা 46, গ্রেপ্তার ও গ্রেপ্তারের পদ্ধতি। ধারা 47, আবদ্ধ স্থানে তল্লাশি করে গ্রেপ্তার করা যাবে। ধারা 48, প্রবেশের অনুমতি না দিলে ভেঙে প্রবেশ করা যাবে। ধারা 49, ভেঙে প্রবেশ করার পর যদি আটকা পড়ে, তাহলে বাহির হওয়ার জন্য আবার দরজা জানালা ভেঙে বাহির হওয়া যাবে। ধারা 50, প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, অর্থাৎ আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন ঠিক ততটুকুই করতে হবে, তার অধিক বল প্রয়োগ করা যাবে না। ধারা 51, আটক ব্যক্তির দেহ তল্লাশি। যখন কোনো ব্যক্তিকে বা আসামিকে বা অপরাধীকে গ্রেপ্তার করা হবে, সেই ব্যক্তির দেহ তল্লাশি করতে হবে। ধারা 51, আসামি যদি মহিলা হয়, তাহলে 52 ধারা মোতাবেক মহিলা পুলিশ দ্বারা তার দেহ তল্লাশি করতে হবে।
কিন্তু মহিলা পুলিশ যদি না থাকে তাহলে ভদ্র কোনো মহিলা দ্বারা তার দেহ তল্লাশি করতে হবে। নোট: পুরুষের সামনে নারীকে তল্লাশি করা চলবে না, অর্থাৎ মহিলা পুলিশ হোক বা অন্য কোনো ভদ্র মহিলা দ্বারা যদি কোনো মহিলা আসামিকে তল্লাশি করা হয় তাহলে সেক্ষেত্রে ওই জায়গায় পুরুষের উপস্থিতি থাকা যাবে না। ধারা 53: তল্লাশি করার পর যদি কোনো আগ্নেয়াস্ত্র বা অস্ত্রশস্ত্র পাওয়া যায় তাহলে তা আটক করতে হবে বা হেফাজতে নিতে হবে। ধারা 54(1) ধারা 54(1) উপধারা। ধারা 54(1) উপধারা, আমরা শুধু শুনছি ধারা 54-তে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। এখানে ধারা 54 হবে না, ধারা 54(1) উপধারা। ধারা 54(1) উপধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার, অর্থাৎ যখন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 55(1) ধারা 55(1) ধারা 55 নয়, ধারা 55(1) থানার অফিসার ইনচার্জ যে সকল ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। থানার অফিসার ইনচার্জ যে সকল ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 56(1) ধারা 56(1) পুলিশ অফিসার অধস্তন কর্মচারীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের দায়িত্ব দিতে পারেন, অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা যে অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন সেই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য অধস্তন অন্য কোনো কর্মচারীকে দায়িত্ব দিতে পারেন। এখানে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে 4টা বিষয় পালন করতে হবে। প্রথম বিষয়, একটি লিখিত আদেশ দিতে হবে। একটি অধস্তনকে একটি লিখিত আদেশ দিতে হবে। লিখিত আদেশটি তার হাতে দিতে হবে। যাকে গ্রেপ্তার করা হবে তার পূর্ণ বিবরণ থাকতে হবে। কি অপরাধের জন্য বা কি কারণে গ্রেপ্তার করা হবে তা আদেশের মধ্যে উল্লেখ থাকতে হবে। ধারা 57 নাম ঠিকানা জানাতে অস্বীকৃত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ধারা 58 অপরাধীকে গ্রেপ্তারের জন্য অনুসরণ। ধারা 59 বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার ও কার্যপদ্ধতি, অর্থাৎ জামিনের অযোগ্য বা আমলযোগ্য অপরাধ যদি কেউ করে তাহলে জনগণ তাকে গ্রেপ্তার করতে পারবেন এবং পুলিশের নিকট হস্তান্তর করতে হবে। পুলিশের নিকট হস্তান্তর করার পর পুলিশ পুনরায় 54 ধারায় গ্রেপ্তার করবেন। 54 ধারায় গ্রেপ্তার করার পর যদি নাম ঠিকানা জানাতে সে অস্বীকার করে বা ভুল তথ্য দেয় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 57 ধারা অনুসারে ব্যবস্থা নিতে হবে। এবং আসামি যদি অপরাধ অপরাধ করে নাই মর্মে এরূপ বিশ্বাস হয় বা বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ থাকে তাহলে তাকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। এখানে জনসাধারণ কর্তৃক কোনো আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে 2টি সীমাবদ্ধতা আছে। 1, অপরাধটি অবশ্যই জামিনযোগ্য নয়। জনসাধারণ যখন কোনো অপরাধীকে গ্রেপ্তার করবে সেই অপরাধের ক্ষেত্রে অপরাধটি অবশ্যই জামিনযোগ্য হবে না, অর্থাৎ অপরাধী জামিন পাবে না। আর দ্বিতীয় বিষয়টি হলো সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে জনসাধারণ গ্রেপ্তার করতে পারবেন, এখানে কোনো বাধা নাই। আর একটা বিষয় বলা আছে, সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ জনগণ সন্দেহ বলে কাউকে গ্রেপ্তার করতে পারবেন না। সাধারণ জনগণ সন্দেহ বলে কাউকে গ্রেপ্তার করতে পারবেন না। ধারা 60 ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রেরণ, অর্থাৎ থানা এলাকায় যদি বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে গ্রেপ্তারকারী অফিসার এখতিয়ারুদ্দিন ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করবেন। ধারা 61 আসামিকে গ্রেপ্তার করার পর অনতিবিলম্বে কোর্টে বা আদালতে প্রেরণ করতে হবে। ধারা 62 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক রিপোর্ট প্রদান। থানা এলাকায় কতগুলা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে কতজনকে জামিন প্রদান করা হয়েছে সে বিষয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট প্রদান করতে হবে। থানা এলাকা যদি মেট্রোপলিটন এলাকার ভিতরে হয় তাহলে থানার অফিসার ইনচার্জ অবশ্যই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানাবেন, এবং থানা যদি মফস্বল এলাকায় হয়, জেলা পর্যায়ে যদি হয় তাহলে অবশ্যই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট প্রদান করতে হবে। ধারা 63 জামিন, মুচলেকা বা বিশেষ আদেশ না থাকলে ছেড়ে দিতে পারবেন না। ধারা 64 ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামিকে গ্রেপ্তার। ধারা 65 ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তারের আদেশ প্রদান। ধারা 66 আইনসঙ্গত হেফাজত হতে পলায়নকৃত আসামিকে পুনরায় গ্রেপ্তার। ধারা 67 পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে পদ্ধতি। ধারা
68 সমন। ধারা 69 সমন জারির পদ্ধতি। ধারা 70 সাবালক পুরুষের নিকট সমন জারি। ধারা 71 লটকিয়ে সমন জারি। ধারা 70 বলছে সাবালক পুরুষের নিকট সমন জারি, অর্থাৎ যাকে সমন জারি করা হবে তাকে যদি পাওয়া না যায় তাহলে সেই বাড়ির সাবালক কোনো পুরুষের নিকট সমন জারি করতে হবে। ধারা 71 লটকিয়ে সমন জারি। বাড়িতে যদি সাবালক কোনো পুরুষ না পাওয়া যায় তাহলে প্রকাশ্য কোনো স্থানে লটকিয়ে সমন জারি করতে হবে। ধারা 72 সরকারি কর্মচারীর উপর সমন জারি। ধারা 72 1 সরকারি কর্মচারীর উপর সমন জারি করতে হবে, স্বাক্ষর পূর্বক তাকে এক কপি দিতে হবে এবং অপর কপি আদালতে প্রেরণ করতে হবে। ধারা 72 2 এরূপ স্বাক্ষর সমন জারির প্রমাণক হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ সরকারি কর্মচারী যখন স্বাক্ষর পূর্বক এক কপি গ্রহণ করবেন তখন অপর কপি স্বাক্ষরিত কপি দ্বারা সে যে সমন, তার উপর যে সমন জারি করা হয়েছে বা সে যে সমন পাইছে সেই বিষয়টা প্রমাণ করা যাবে। তাহলে সরকারি কর্মচারীর উপর সমন জারির প্রমাণ কত হতে পারে? ধারা 72 2। ধারা 73 এখতিয়ারধীন এলাকার বাইরে বা স্থানীয় এলাকার বাইরে সমন জারি। ধারা 74 সমন জারির প্রমাণ। সকল ক্ষেত্রে সমন জারির প্রমাণ। সরকারি কর্মচারীর উপর সমন জারির প্রমাণ। ধারা 72 2। ধারা 75 গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 76 জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 77 ওয়ারেন্ট যার নিকট প্রেরণ করা যাইতে পারে বা যার উপর প্রেরণ করতে হবে। ধারা 78 জমির মালিক কৃষক বা ম্যানেজারের উপর ওয়ারেন্ট প্রেরণ করা যেতে পারে। ধারা 79 পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। ধারা 79 পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা তিনি অধস্তন দ্বারা কার্যকরী করাইতে পারেন। ধারা 80 পরোয়ানার সারমর্ম আসামিকে জানাইতে হবে বা আসামিকে পরোয়ানা দেখাইতে হবে। ধারা 81 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করতে হবে বা 24 ঘন্টার ভিতরে আসামিকে আদালতে হাজির করতে হবে। ধারা 82 ওয়ারেন্ট কার্যকরী করার সীমানা। অর্থাৎ যখন গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া যাবে সেই গ্রেপ্তারি পরোয়ানা সমগ্র বাংলাদেশে আসামিকে অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। এখানে কোনো বাধা নিষেধ নাই যে এক এলাকা থেকে অন্য এলাকায় যে আসামিকে গ্রেপ্তার করা যাবে না। পরোয়ানা মূলে সমগ্র বাংলাদেশ অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। ধারা 83 এখতিয়ারের বাহিরে পরোয়ানা কার্যকরী করার জন্য পরোয়ানা প্রেরণ। এখানে এখতিয়ারের বাহিরে যখন ধারা 83 মোতাবেক কার্যক্রম করা হবে তখন আসামি যে এলাকায় থাকবে সে এলাকায় ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের নিকট পরোয়ানা প্রেরণ করতে হবে। ধারা 84 এখতিয়ারের বাহিরে পরোয়ানা কার্যকরী করার ক্ষেত্রে পুলিশ অফিসারের নিকট পরোয়ানা প্রেরণ। অর্থাৎ এখতিয়ারের বাহিরে ম্যাজিস্ট্রেটের নিকটও প্রেরণ করা যাবে অথবা স্থানীয় পুলিশ দ্বারাও সেই কার্যক্রম পালন করা যাবে। ধারা 85 আসামি যদি 20 মাইল দূরে হয় তাহলে ওই এলাকার ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার অথবা থানায় আসামিকে নিয়ে যাওয়া যাবে। ধারা 86 আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার পর ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন। ধারা 87 হুলিয়া ও হুলিয়াজারির পদ্ধতি। ধারা 88 ক্রোক ও সম্পত্তি ক্রোকের পদ্ধতি। ধারা 89 ক্রোকি সম্পত্তি ফেরত প্রদান বা প্রত্যর্পণ। ধারা 90 সমনের পরিবর্তে পরোয়ানা প্রেরণ অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। ধারা 91 আদালতে উপস্থিত ব্যক্তিকে হাজির হওয়ার জন্য মুচলেকা গ্রহণ করা যাবে। ধারা 92 যদি মুচলেকার শর্ত লঙ্ঘন করে তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে। ধারা 93 ক বাংলাদেশের বাইরে সমন প্রেরণ। ধারা 93 খ বাংলাদেশের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ। ধারা 93 গ বিদেশ হতে প্রাপ্ত পরোয়ানা দেশে জারিকরণ ও কার্যকরীকরণ। অর্থাৎ বিদেশ হতে যদি কোনো পরোয়ানা দেশে আসে তাহলে সেই পরোয়ানা জারি করতে হবে ও কার্যকরী করতে হবে। ধারা 94 দলিল বা অন্য জিনিস দাখিল করার জন্য সমন দিতে পারেন বা লিখিত আদেশ দিতে পারেন। ধারা 95 চিঠিপত্র ও টেলিগ্রাম সম্পর্কিত লিখিত আদেশ। ধারা 96 তল্লাশি পরোয়ানা ইস্যুকরণ। ধারা 97 তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। তল্লাশি পরোয়ানায় উল্লেখিত স্থান ব্যতীত অন্য কোনো স্থানে তল্লাশি করা যাবে না। ধারা 97 ধারা 98 যে বাড়িতে চোরাই মাল জাল দলিল আছে সেখানে তল্লাশির পদ্ধতি কি? সেখানে কে তল্লাশি করতে পারবেন?
ধারা 98, কনস্টেবল পদের যে কোনো উপরস্থ পুলিশ অফিসার উক্ত তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ধারা 99, নিজ এলাকার বাহিরে অন্য এলাকায় তল্লাশি করে প্রাপ্ত মালামালের বিলি ব্যবস্থা। ধারা 99 এর ক খুবই গুরুত্বপূর্ণ। কতিপয় প্রকাশনা, বাজেয়াপ্ত ঘোষণা ও তল্লাশি পরোয়ানা ইস্যুকরণ। কতিপয় ক্ষেত্রে কতিপয় প্রকাশনা, বাজেয়াপ্ত ঘোষণা ও তল্লাশি পরোয়ানা ইস্যুকরণ। ধারা 99 খ, যখন বাজেয়াপ্তির আদেশ করা হবে তখন আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যিনি এই বাজেয়াপ্তি কতিপয় প্রকাশনা যখন বাজেয়াপ্তি করা হবে তখন কোনো ব্যক্তি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। সেই সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ধারা 100, বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি। ধারা 101, তল্লাশি পরোয়ানার বিধান বা নির্দেশনা। ধারা 102, আবদ্ধ স্থানের মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশির অনুমতি দেবেন। ধারা 103, সাক্ষ্যের উপস্থিতিতে তল্লাশি। ধারা 104, আদালত কর্তৃক দলিল আটক করার ক্ষমতা, অর্থাৎ আদালতে বিচার কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল দলিল দস্তাবেজ বা বস্তু হাজির করা হয় বা উপস্থাপন করা হয় বা দাখিল করা হয়, আদালত চাইলে উক্ত দলিল দস্তাবেজ বা দাখিলকৃত সমস্ত কাগজপত্র বস্তু যাই কিছু থাক আটক করতে পারেন। ধারা 105, ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে তল্লাশির আদেশ দিতে পারেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যেখানে তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, ম্যাজিস্ট্রেট সেখানে নিজে উপস্থিত থেকে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারেন। ধারা 105, ধারা 1 থেকে ধারা 105 কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই স্যার। কারোর কোনো সমস্যা নাই? ধারা 106, নতুন ধারা। ধারা 106, ধারা 106 বলা আছে, দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার মুসলেকা সম্পাদন। দণ্ডিত হওয়ার পর অর্থাৎ দণ্ডপ্রাপ্ত হওয়ার পর অথবা দণ্ডের আদেশ হয়েছে এরূপ ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা সম্পাদন। যদি কোনো ব্যক্তি দণ্ডবিধির 141 ধারা হতে যদি কোনো ব্যক্তি দণ্ডবিধির 141 ধারা হতে 160 ধারা পর্যন্ত চারটি অপরাধ ব্যতীত, চারটি অপরাধ কি কি? ধারা 143, ধারা 149, ধারা 153 ক ও ধারা 154, এই চারটি অপরাধ ব্যতীত অন্য অপরাধে অপরাধী হয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আঘাত বা শান্তি ভঙ্গের অপরাধ করে বা সহায়তা করে বা ভীতি প্রদর্শন করে বা করার অপরাধে অপরাধী হয়ে দণ্ডাদেশ প্রাপ্ত হয় বা দণ্ডিত হয়, অথবা আদালত যদি মনে করেন দণ্ডিত ব্যক্তির নিকট হতে শান্তি ভঙ্গের মুসলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে তাকে অনধিক 3 বছরের জন্য জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত শান্তি রক্ষার মুসলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। তাহলে ধারা 106 এখানে বলা হয়েছে দণ্ডবিধির 141 ধারা হতে 160 ধারা পর্যন্ত, 141 ধারা হতে 160 ধারা পর্যন্ত এখানে চারটি অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধে যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে দণ্ডাদেশ প্রাপ্ত হয় বা দণ্ডিত হয়, তাহলে সেক্ষেত্রে আদালত ওই ব্যক্তির নিকট থেকে সর্বোচ্চ 3 বছর, 3 বছরের বেশি নয় বা অনূর্ধ্ব 3 বছর, 3 বছরের জন্য জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত শান্তি রক্ষার মুসলেকা সম্পাদন করতে পারেন। কথা বোঝা গেল?
স্যার আর জি একবার স্যার। একটু বলেন। মনে করেন রহিম দণ্ডবিধির 141 থেকে 160 ধারা পর্যন্ত 161 ধারা 160 ধারা পর্যন্ত এই অপরাধের ভিতরে কোনো একটি অপরাধে অপরাধী হয়ে তার বিচার চলতেছে আদালতে, ঠিক আছে? বিচার চলা শেষে যখন রায় হয়, রায়ে সে দণ্ডপ্রাপ্ত হয়, অর্থাৎ রহিম 141 ধারা হতে 160 ধারার এখানে 4টি অপরাধ ব্যতীত কোনো একটা অপরাধে অপরাধী হয়ে তার বিচার কার্যক্রম আদালতে চলমান এবং রায় হয়, রায় যখন হয় তখন সে দণ্ডপ্রাপ্ত হয়। রায় যখন হয় দণ্ডপ্রাপ্ত হয় তখন আদালত ওই ব্যক্তির নিকট থেকে, রহিমের নিকট থেকে সর্বোচ্চ 3 বছরের জন্য, 3 বছরের অধিক হবে না, ঠিক আছে? 3 বছরের কমে নিতে পারে, কিন্তু 3 বছর বা 3 বছরের বেশি হবে না, 3 বছরের বেশি হবে না, সর্বোচ্চ 3 বছর সময়ের জন্য রহিমের নিকট থেকে জামিনদার সহ, মনে করেন তার পিতা মাতা ভাই বোন চাচা চাচি যাই থাক, যে কেউ তার পক্ষে জামিনদার হবে, অথবা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। ধারা 106। কথা বোঝা গেল? জি স্যার। তাহলে ধারা 106 বলছে কোন ব্যক্তি দণ্ডবিধির 141 হতে 160 ধারা পর্যন্ত কোন অপরাধী হয়ে আদালতে যখন রায় হয়, তার বিরুদ্ধে দণ্ডাদেশ হয় বা সে দণ্ডপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে আদালত যদি মনে করেন যে ওই দণ্ডিত ব্যক্তির নিকট থেকে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে অনধিক 3 বছর, 3 বছরের বেশি নয়, এরূপ সময়ের জন্য জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। ধারা 106। ক্লিয়ার? জি স্যার। ধারা 106-2, আপিল বা অন্য কোনো ভাবে যদি দণ্ড বাতিল হয়, অর্থাৎ রহিমকে যে দণ্ড দেওয়া হয়েছে, মনে করেন যে রহিমকে 1 বছর বা 6 মাসের একটা দণ্ড দেওয়া হয়েছে, দণ্ড দেওয়ার পর আদালত অথবা ম্যাজিস্ট্রেট মনে করছেন তার কাছ থেকে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদন করা প্রয়োজন, সেই জন্য তাকে মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হয়েছে। এখন রহিম যখন ওই দণ্ডপ্রাপ্ত আদেশ হয়েছে রহিমের বিরুদ্ধে, রহিম করছে কি হাইকোর্ট বিভাগে আপিল করছে বা অন্য কোনো আদালতে বা আপিল করছে, ঠিক আছে? এই রহিমের এই আপিল বা অন্য কোনো ভাবে যদি দণ্ড বাতিল হয়, তাহলে তার মুচলেকাও বাতিল হয়ে যাবে। ধারা 106-2। ক্লিয়ার? জি স্যার। ধারা 106-1 বলছে রহিমের নিকট থেকে মুচলেকা সম্পাদন করতে হবে শান্তি রক্ষার মুচলেকা সর্বোচ্চ 3 বছর, 3 বছরের বেশি নয়। এখন রহিম দণ্ডপ্রাপ্ত হওয়ার পর সে করছে কি, মনে করেন হাইকোর্ট বিভাগে যায় সে আপিল করছে যে 6 মাস দণ্ড হয়েছে, আমার 1 বছরের দণ্ড হয়েছে, এই দণ্ড আমি মানি না, আমি আপিল করলাম। আপিল করার পর যদি তার এই দণ্ড যদি হাইকোর্ট বিভাগ যদি বাতিল করে বা অন্য কোনো ভাবে যদি বাতিল হয়, তাহলে রহিম যে মুচলেকা সম্পাদন করছে সে মুচলেকাও বাতিল হয়ে যাবে, অটো বাতিল হয়ে যাবে, ঠিক আছে? ধারা 106-2। ধারা 106-1 মুচলেকা সম্পাদনের আদেশ দেবেন, আর 106-2 ওই আদেশ বাতিল হয়ে যাবে, মুচলেকাও বাতিল হয়ে যাবে। ধারা 106-2। ক্লিয়ার? ক্লিয়ার। ধারা 107, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষা মুচলেকা সম্পাদন। ধারা 106-এ কার কাছ থেকে মুচলেকা সম্পাদন করা হয়েছে? যে ব্যক্তি অপরাধী ছিল, দণ্ডপ্রাপ্ত হয়েছে বা যার দণ্ডের আদেশ হয়েছে, এরূপ ব্যক্তির নিকট থেকে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদন করা হয়েছে। আর ধারা 107-এ বলা হয়েছে অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেকা সম্পাদন, অর্থাৎ এখানে যার কাছ থেকে মুচলেকা সম্পাদন করা হবে সে ব্যক্তি দণ্ডপ্রাপ্ত নয়, সাধারণ কোনো ব্যক্তি, ঠিক আছে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয় যে
কোনো ব্যক্তি শান্তি ভঙ্গ করতে পারে বা তার কাজে শান্তি ভঙ্গ হতে পারে বা জনসাধারণের শান্তি বিনষ্ট হতে পারে, তাহলে তাকে অনধিক 1 বছরের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত শান্তি রক্ষার মুসলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে, এলাকার ভিতরে কোনো একজন ব্যক্তি মনে করেন যে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছে, দেখা যায় এই জায়গায় হুলস্থুল করে, ওই জায়গায় মারামারি করে, এই জায়গায় অমুককে হুমকি দেয়, অমুককে ধামকি দেয়, ঠিক আছে? এরূপ ব্যক্তি যখন এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করে, তখন কোনো ব্যক্তি যদি জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানান যে আমাদের এলাকায় বা অমুক এলাকায় বা অমুক গ্রামে অমুক একটা ছেলে আছে যে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছে, অমুককে হামকি দেয়, অমুককে ধামকি দেয়, ঠিক আছে? এরূপ যদি হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেট এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ওই ব্যক্তির নিকট থেকে যে দণ্ডপ্রাপ্ত নয় বা দণ্ডাদেশ প্রাপ্ত নয়, সাধারণ সে শুধু এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছে, জনগণের শান্তি নষ্ট করতেছে বা শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটাইতেছে, এরূপ ব্যক্তির নিকট থেকে 1 বছরের জন্য জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত মুসলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। ধারা 107। তাহলে ধারা 106 বলছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যার বিরুদ্ধে দণ্ডের আদেশ হয়েছে এরূপ ব্যক্তির নিকট থেকে 3 বছরের জন্য, 3 বছরের অধিক হবে না, এরূপ সময়ের জন্য মুসলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। এবং ওই দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি আপিল করে বা অন্য কোনো ভাবে যদি দণ্ড বাতিল হয়, তাহলে মুসলেকার আদেশ বাতিল হয়ে যাবে বা বাতিল বলে গণ্য হবে। ধারা 106-এর 1 আর 2। আর ধারা 107 বলছে, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষা মুসলেকা সম্পাদন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন জানতে পারবেন কোনো ব্যক্তি শান্তি ভঙ্গ করতে পারে বা কোনো ব্যক্তির দ্বারা শান্তি ভঙ্গ হতে পারে বা কোনো ব্যক্তি জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারেন, তাহলে এরূপ ব্যক্তির নিকট থেকে অনধিক 1 বছর, 1 বছরের বেশি হবে না, এরূপ সময়ের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুসলেকা সম্পাদন করতে পারেন। ধারা 107। কথা ক্লিয়ার, বোঝা গেল? সবাই বলবেন। বুঝতে পারছি স্যার। বোঝা গেছে স্যার। সবাই কি ঘুমাইছেন? না স্যার। না, মনে হয় যে ঘুমাইছেন। আমার মনে হয় ভিডিও মোডে ক্লাস করলে ভালো হয় স্যার, তাহলে ক্লাসে বেশি মনোযোগী হওয়া যাবে। যাদের সমস্যা তারা হয়তো অডিও মোডে থাকলো। তাহলে ধারা 106 এবং 107 কারোর কোনো সমস্যা নাই? না স্যার। ধারা 108, রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হতে সদাচরণের মুসলেকা। ধারা 106 এবং 107 পড়লাম শান্তি রক্ষার মুসলেকা। আর ধারা 108, ধারা 109, ধারা 110 সদাচরণের মুসলেকা। এই ধারা 106 থেকে ধারা 110 পর্যন্ত শান্তি রক্ষা এবং সদাচরণের মুসলেকা। ধারা আরো আছে 12 থেকে আরো পরে অনেকগুলো আছে, ঠিক আছে? এখানে 106 থেকে 110 পর্যন্ত শান্তি রক্ষা এবং সদাচরণের জন্য মুসলেকা সম্পাদন, ঠিক আছে? তার ভিতরে 106 ধারায় দণ্ডিত ব্যক্তির বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বা দণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তির নিকট থেকে শান্তি রক্ষার মুসলেকা সম্পাদন। 107-এ বলা হয়েছে অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা সম্পাদন। আর 108-এ বলা হয়েছে রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হতে সদাচরণের মুসলেকা সম্পাদন। অর্থাৎ যে ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক কোনো বিষয় প্রচার করে বা কোনো বিষয় নিন্দাজনক করে বা কোনো বিষয় মানহানি এরূপ দেখায় বা ভয় দেখায়,
এরূপ ব্যক্তির ক্ষেত্রে 1 বছরের জন্য সদাচরণের মুসলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। ধারা 108। তাহলে রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হতে সদাচরণের মুসলেকা সম্পাদন কোন ক্ষেত্রে বা কিভাবে কি করলে এই বিষয়টা রাষ্ট্রদ্রোহমূলক হবে? এখানে বলা হয়েছে যখন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারেন যে তার এলাকার মধ্যে কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক বা রাষ্ট্রের নিন্দাজনক কোনো অপরাধ করে। তাহলে রাষ্ট্রদ্রোহমূলক বা রাষ্ট্রের নিন্দাজনক কোনো অপরাধ করে, অথবা বিচারককে ভয় দেখায়, বিচারক যিনি বিচার কার্যক্রম সম্পন্ন করেন এরূপ বিচারককে ভয় দেখায় বা বিচারকের মানহানি করে, তখন ম্যাজিস্ট্রেট জামিনদার সহ বা জামিনদার ব্যতীত অনধিক 1 বছরের জন্য সদাচরণের মুসলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। তাহলে ধারা 108 বলা হয়েছে রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হতে সদাচরণের মুসলেকা সম্পাদন কতদিনের জন্য? অনধিক 1 বছরের জন্য। এই রাষ্ট্রদ্রোহ বিষয়টা কখন হবে? যখন রাষ্ট্রের জন্য নিন্দাজনক হবে বা রাষ্ট্রদ্রোহমূলক কোনো অপরাধ হবে, অথবা কোনো বিচারককে ভয় দেখায় বা কোনো বিচারকের মানহানি করে, তখনই এই বিষয়গুলা রাষ্ট্রদ্রোহমূলক হবে। আর যে এই ব্যক্তি এই কাজগুলো করবে সেই ব্যক্তির নিকট থেকে ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট সদাচরণের মুসলেকা সম্পাদন করতে পারবেন অনধিক 1 বছরের জন্য, জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত। ধারা 108। ধারা 108 বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। তাহলে ধারা 106 বলা আছে দণ্ডিত ব্যক্তির নিকট থেকে অনধিক 3 বছরের জন্য জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত শান্তি রক্ষার মুসলেকা সম্পাদনের আদেশ দেওয়া যাবে। ধারা 106 দিয়ে বলা আছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি আপিল করেন অথবা অন্য কোনো মাধ্যমে দণ্ড বাতিল হয় তাহলে সম্পাদিত মুসলেকাও বাতিল হয়ে যাবে। ধারা 107। ধারা 107 বলা আছে অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা সম্পাদন, দণ্ডপ্রাপ্ত নয়, দণ্ডপ্রাপ্ত ব্যতীত অন্যান্য ক্ষেত্রে মুসলেকা সম্পাদন, এটাও শান্তি রক্ষার মুসলেকা সম্পাদন অনধিক 1 বছরের জন্য। ধারা 108 রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হতে অথবা রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করে এমন ব্যক্তির নিকট থেকে সদাচরণের মুসলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত অনধিক 1 বছরের জন্য। তাহলে 106 ধারায় 3 বছরের জন্য, 107 108 ধারায় অনধিক 1 বছরের জন্য। ধারা 109 ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তির নিকট সদাচরণের মুসলেকা সম্পাদন। আমাদের এলাকায় অনেক ব্যক্তি থাকে যারা ভবঘুরে, যাদের কোনো কাজকর্ম নাই, শুধু ঘুরে ফিরে আর খায়, এই ধরনের লোকগুলাকে বলা হয় ভবঘুরে লোক। ঠিক আছে? যখন জেলা ম্যাজিস্ট্রেট খবর পান যে তার এখতিয়ারাধীন সীমানার মধ্যে বা এলাকার মধ্যে কোনো ব্যক্তি তার উপস্থিতি গোপন করে বা সতর্কতা অবলম্বন করে, অথবা যার প্রকাশ্য কোনো জীবিকা নির্বাহ নাই বা নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না, এমন ব্যক্তির নিকট হতে অনধিক 1 বছরের জন্য সদাচরণের মুসলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। ধারা 109। ধারা 109 বলছে ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তির নিকট হতে সদাচরণের মুসলেকা সম্পাদন। যখন জেলা ম্যাজিস্ট্রেট জানতে পারেন বা বুঝতে পারেন তার এখতিয়ারাধীন এলাকার ভিতরে কোনো ব্যক্তি অপরাধ করার জন্য, কোনো ব্যক্তি
অপরাধ করার জন্য তার উপস্থিতি গোপন করে বা আত্মগোপন করে বা সতর্কতা অবলম্বন করে এমন ব্যক্তি। আর একটা বিষয় বলা আছে, যার প্রকাশ্য কোনো জীবিকা নির্বাহ নাই বা যে নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না, অর্থাৎ ভবঘুরে, এরূপ ব্যক্তির নিকট থেকে অনধিক 1 বছরের জন্য সদাচরণের মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। ধারা 109। এখানে ধারা 109 এবং ধারা 110, এটা ফৌজদারি কার্যবিধি আইনের 55 ধারাকে ভাঙা হয়েছে। ঠিক আছে, মানে এটা ওইভাবে না, মানে আমার ইয়েতে বলতেছি, ঠিক আছে। 55 ধারাকে ভেঙে এটা 2 ভাবে প্রকাশ করা হয়েছে। কথা বোঝা গেছে? আপনি যদি 55 ধারা ঠিকঠাক মতো বুঝতে পারেন, তাহলে ধারা 109 এবং ধারা 110 পড়তে বুঝতে আপনার সুবিধা হবে। ঠিক আছে, ধারা 109 বলছে, ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তি, যে ব্যক্তিকে নিয়ে সন্দেহ করা যায় বা সন্দেহ হয় বা তার কার্যক্রম চলাফেরা নিয়ে সন্দেহ হতে পারে বা সন্দেহজনক, এরূপ ব্যক্তির নিকট থেকে সদাচরণের মুচলেকা সম্পাদন। ধারা 109, জেলা ম্যাজিস্ট্রেট যখন জানতে পারেন বা বুঝতে পারেন বা বিশ্বাস করেন তার একদিন এলাকার মধ্যে বা তার নিয়ন্ত্রণাধীন এলাকার মধ্যে কোনো ব্যক্তি অপরাধ করার জন্য আত্মগোপন করে বা উপস্থিতি গোপন করে বা সতর্কতা অবলম্বন করে, এরূপ ব্যক্তির নিকট থেকে সদাচরণের মুচলেকা সম্পাদন করা যেতে পারে। আর এক ধরনের ব্যক্তি আছেন যিনি ভবঘুরে, তিনি দিন আনেন দিন খান, কিভাবে আনে কিভাবে আয় করে, তার আয় রোজগার কি, তিনি চাকরি করেন না, কি করেন কোন লোকজন জানে না বা বুঝতে পারে না। এরূপ ব্যক্তি যার প্রকাশ্য কোনো জীবিকা নির্বাহ নাই, সে কিভাবে বউ বাচ্চাকে খাওয়ায়, নিজে কি খায়, এটা কেউ জানে না, কেউ বুঝতেও পারে না। এরূপ ব্যক্তির নিকট থেকে সদাচরণের মুচলেকা সম্পাদন করা যেতে পারে। ধারা 109। ঠিক আছে, তাহলে ধারা 106 দণ্ডিত ব্যক্তির নিকট থেকে 3 বছরের জন্য, ধারা 107, ধারা 108, ধারা 109 অনধিক 1 বছরের জন্য মুচলেকা সম্পাদন করা যেতে পারে। ধারা 106, 107 শান্তি রক্ষার মুচলেকা, আর ধারা 108, 109, 110 এই 3টি ধারায় সদাচরণের মুচলেকার আদেশ দেওয়া যেতে পারে। ঠিক আছে, ধারা 106 থেকে 109 ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার একটা কোশ্চেন আছে আমার, বলেন। সেটা হলো ওই পরীক্ষার খাতায় মনে করেন একটা ধারা লিখলাম, ওর ধারা কি ওই ধারায় মানে ইয়েতে ফৌজদারি কার্যবিধির বইয়ে যেভাবে আছে সেভাবেই লিখলে হবে নাকি বুঝে লিখলেই হবে স্যার? মানে কিভাবে লিখবেন ফৌজদারি কার্যবিধি? মানে যেই মূল বই আছে, বইয়ে যেভাবে আছে, যেই বাক্য যেভাবে আছে সেভাবে লিখতে হবে, না পরীক্ষার খাতায় বুঝায় লিখলেই হলো যে ধারা এততে এটাই বুঝাচ্ছে? ওইভাবে লিখতে তো বড় হবে, আপনি শর্ট করে লিখবেন ফৌকা। মানে বোঝানো লিয়ে কথা, এই তো। হুম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ধারা 109 মনে রাখার জন্য যে পদ্ধতি, ঠিক আছে, 109 এখানে বলা আছে 3 শ্রেণীর ব্যক্তির নিকট হতে সদাচরণের মুচলেকা আদায় করা যায়। 1, যে ব্যক্তি অপরাধ করার জন্য লুকিয়ে থাকে। 2, জীবিকা অর্জনের প্রকাশ্য ব্যবস্থা নয়, অর্থাৎ যে জীবিকা অর্জন করে, কিভাবে আয় করে, রোজগার করে, এটা প্রকাশ্য কোনো ব্যবস্থা নাই। ঠিক আছে। 3, নিজের সম্পর্কে সন্তোষজনক যে ব্যাখ্যা দিতে পারে না বা যার কাছে ব্যাখ্যা নাই, এরূপ ব্যক্তির নিকট থেকে মুচলেকা আদায় করা যায়। তো ধারা 109 3 শ্রেণীর ব্যক্তির নিকট হতে সদাচরণের মুচলেকা আদায় করা যায়। 1, যে অপরাধ করার জন্য লুকিয়ে থাকে। 2, যার জীবিকার জন্য প্রকাশ্য কোনো ব্যবস্থা নাই। 3, যে নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না বা
ব্যাখ্যা নাই এরূপ ব্যক্তি। ধারা 110, অভ্যাসগত অপরাধীর নিকট সদাচরণের মুসলেকা সম্পাদন। অভ্যাসগত অপরাধী বলতে কি বোঝেন? অভ্যাসগত অপরাধী বলতে বোঝায় যে বারবার অপরাধ করে, অপরাধ করা যার নেশা। ঠিক আছে, এরূপ ব্যক্তির নিকট থেকে সদাচরণের মুসলেকা সম্পাদন। ধারা 110, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি খবর পান যে কোনো ব্যক্তি অভ্যাসগতভাবে দস্যুতা করে, গৃহভঙ্গ করে, চুরি করে, ডাকাতি করে, জালিয়াতি করে বা চোরাই মাল গ্রহণ করে, চোরের আশ্রয়দাতা, অপহরণকারী, প্রতারক বা বলপূর্বক সম্পত্তি আদায়কারী বা সম্পত্তি গ্রহণকারী, এরূপ ব্যক্তির নিকট হতে অনধিক 3 বছরের জন্য জামিনদার সহ মুসলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। ধারা 110-এ বলা হয়েছে অভ্যাসগত অপরাধী। অভ্যাসগত অপরাধ কোনগুলা? অভ্যাসগত অপরাধ যেমন চুরি করা, ডাকাতি করা, দস্যুতা করা, অন্যের গৃহভঙ্গ করা, কাউকে মারপিট করা, হুমকি দেওয়া, চোরাই মাল গ্রহণ করা। অনেক মানুষ আছে চোরাই মাল নিজে গ্রহণ করে অন্যের কাছে বিক্রি করে, চোরাই মাল কেনা বেচা করে, বা চোরের আশ্রয়দাতা, চোরকে আশ্রয় দেয়, অপহরণ করা যার নেশা, যার পেশা, প্রতারণা করে। ঠিক আছে, বলপূর্বক সম্পত্তি গ্রহণ করে বা বলপূর্বক সম্পত্তি আদায় করে। এগুলো গ্রামাঞ্চলে দেখা যায়। প্রভাবশালী ব্যক্তি যারা থাকেন, যে সকল ব্যক্তি গ্রাম এলাকায় প্রভাবশালী, তারা অন্যান্য মানুষের সম্পত্তি বলপূর্বক গ্রহণ করে থাকেন। ঠিক আছে, এরূপ বলপূর্বক গ্রহণ অভ্যাসগত অপরাধ হয়ে থাকে। একজনের সম্পত্তি বলপূর্বক গ্রহণ করার পর তার নেশা হয়ে যায়, অন্য কারোর থেকে যদি আর একটু নিতে পারে, আবার নেওয়ার পরে মনে করে যদি আরেকজনের কাছে আর একটু পাওয়া যায় তাহলে ভালো হয়। ঠিক আছে, এরূপ ব্যক্তির নিকট থেকে জামিনদার সহ, এখানে ধারা 110-এ বলা আছে জামিনদার সহ। জামিনদার সহ অনধিক 3 বছরের জন্য মুসলেকা সদাচরণের মুসলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। ধারা 110। তাহলে ধারা 106 বলছে অনধিক 3 বছর, আর ধারা 110-এ বলা আছে অনধিক 3 বছর। তাহলে 106 আর 110 দুটাই অনধিক 3 বছর, আর মাঝখানে 7, 8, 9 ধারা অনধিক 1 বছরের জন্য দণ্ড। আর ধারা 106 হতে 109 পর্যন্ত, 106 হতে 109 পর্যন্ত জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত। আর ধারা 110-এ বলা হয়েছে অভ্যাসগত অপরাধী যারা, তাদের ক্ষেত্রে যখন মুসলেকা সম্পাদন করা হবে অবশ্যই জামিনদার সহ, এখানে জামিনদার ব্যতীত না, জামিনদার সহ অনধিক 3 বছরের জন্য মুসলেকা সম্পাদন করতে হবে। ধারা 110। বোঝা গেল না? কোনো সমস্যা আছে? বুঝতে পারছি স্যার। ধারা 106 হতে 110 কোনো সমস্যা? না না স্যার, কোনো স্যার। সমস্যা নেই। ধারা 1 থেকে 110 কোনো সমস্যা? ধারা 1 হতে 110 কোনো সমস্যা নাই? না স্যার। আলহামদুলিল্লাহ, সমস্যা না থাকে সেটাই ভালো।
আমি একটা কথা বলি, কথাটা হলো এই যে 106 হতে 110 মাত্র 5টা ধারা। এই 5টা ধারা আগামীকালকে 2 থেকে 3 বার লিখবেন, ঠিক আছে? 2 থেকে 3 বার লিখবেন। লেখার পরে সুন্দর করে ছবি উঠাবেন, ছবি উঠে টেলিগ্রাম গ্রুপে দেবেন, টেলিগ্রাম গ্রুপে দেবেন। আপনি যতই পড়েন কোনো লাভ নাই যদি না লেখেন, লিখতে হবে বেশি বেশি, ঠিক আছে? আপনি যদি 1 ঘন্টা পড়েন 1.5 ঘন্টা লিখবেন, 1 ঘন্টা পড়লে 1.5 ঘন্টা লিখবেন, যদি 20 মিনিট পড়েন 30 মিনিট লিখবেন, ঠিক আছে? লেখার পরে সুন্দর করে ছবি উঠাবেন, ছবি উঠে টেলিগ্রাম গ্রুপে দেবেন, সেই সাথে সাথে আপনার লেখাগুলাও সুন্দর হবে, ঠিক আছে? দিতে পারবেন? ইনশাল্লাহ স্যার, 106 থেকে 110। আর সামনের দিকে যাব। আজকে আপাতত যাই না স্যার, অল্প অল্প করে দেন। কভার করা যাবে স্যার এভাবে 10টা করে দিলে? কভার তো ইনশাল্লাহ হবেই ভাই। এই রাত্রে যদি 5টা 6টা করে পড়ি, সকালবেলা যদি 5টা করে পড়ি, 2 বেলা ধারা হয় ইনশাল্লাহ 10টা। 10টা যদি হয়, আপনার এখন হলো জুলাই মাস, মনে করেন জুলাই শেষ, আগস্ট থেকে ধরেন, এই বছরের সময় পাবেন আগস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর, 5 মাস। আর সামনের বছরে পাবেন 8 মাস, 8 5-এ 13 মাস। মোটামুটি আপনি যদি 3 মাসও বাদ দেন, 10 মাস, 300 দিন। 300 দিনে দৈনিক যদি 10টা করে ধারা পড়েন, ধারা 3000। কথা ক্লিয়ার? জি স্যার। আর আপনার সর্বোচ্চ ধারা হলো ফৌজদারি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, পিআরবি। তাছাড়া সড়ক পরিবহন আছে। তাছাড়া বেশিরভাগই ধারা 40-50টা, 40-50টা, 40-50টা। এমনও আইন আছে 2টা 3টা 4টা 5টা 6টা 8টা 10টা, ঠিক আছে? আপনার মোটামুটি এত লাগবেই না। আপনি 3000-এর হাফও যদি পড়েন, 3000-এর হাফ 1500 থেকে 1700-1800, তাই অতিরিক্ত হবে আশা করি ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে কি মনে হয় যে ইনশাআল্লাহ কভার হবে? কভার হবে ইনশাল্লাহ, কিন্তু সমস্যা নাই স্যার, আমরা অনেক সময় আমি হয়তো থাকলাম না বা 4টা ক্লাস মিস গেল। আর সকালে যেটা হবে রাতে আর সেটা হবে না নাকি স্যার? রাতে যেটা হবে সকালে সেটা হবে না? রাত্রে শুধু করাবো ফৌজদারি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন, যেগুলো বড় বড়, ঠিক আছে? আর হুম। সকালবেলা করাবো অন্যান্য মাইনর অ্যাক্টস যেগুলো আছে, ছোট ছোট 30, 35, 40টা 50টা করে ধারা, এগুলা, ঠিক আছে? জি স্যার। তাহলে দুই দিকেই কভার হবে। এদিকে মনে করেন যে 4 5 6 মাস লাগলো, ওই দিকে মনে করেন যে একই সাথে 4 5 6 মাসের ভিতরে বা 8 9 মাসের ভিতরে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল। বাদ বাকি সময়টা শুধু রিভাইজ হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকে। আচ্ছা স্যার, আল্লাহ ভরসা। আমার কথা যদি কষ্ট করেন 1 বছর, বারবার কষ্ট করতে রাজি না।